যে সিআরপিসি এবং আরপিও এই দুটোর অধীনে অনেক শক্ত বিচারের আওতায় জাতীয় পার্টির নেতা মানে যারা নির্বাচন করেছেন বা জয়ী হয়েছেন তাদেরকে আনা যেতে পারে। এবং গত 12 মাসে এই সরকারের বোধহয় একটা দায়িত্ব ছিল তাদেরকে এই আইনের আওতায় আনার চেষ্টা করা, কারণ যারা বাংলাদেশের জনগণের ভোটের অধিকার খর্ব করেছে, লুণ্ঠন করেছে, 3টা নির্বাচনে লুণ্ঠন করেছে, সেই প্রমাণাতি থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে কোনো ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হয় নাই, এটা দুঃখজনক। যেই সরকার যখন ক্ষমতা নিল তখন তো আসলে তার আস্থার সংকটটা ছিল না, সব দল সব মত ফ্যাসিস্ট ছাড়া সবাই এই সরকারকে সাপোর্ট করেছে। তারপর শুধুমাত্র কি দক্ষতার অভাবে এই সরকারের আস্থাহীনতা মানে তৈরি হলো? দেখেন, আস্থাহীনতার অনেকগুলো কারণ হয়েছে, তবে আপনি যেটা উল্লেখ করলেন দক্ষতা বা দক্ষতার অভাব, সেটা নিশ্চয়ই একটা বড় কারণ ছিল। মানে অনেক পুরনো কথা, 1 বছর পুরাতন, বাট আমাদের যেভাবে আর কি সময়ের প্রবাহ হয়েছে সেই হিসেবে 1 বছর অনেক লম্বা সময় হয়ে গেছে। তো 1 বছর পুরনো কথা, বাট যেই সরকার 3 দিন দেশকে সরকারবিহীন রেখেছে, শুরুতেই বোধহয় কিছু দূর একটা ইঙ্গিত তারা দিয়েছে যে এই সরকার কিভাবে সরকার ব্যবস্থা পরিচালনা করতে পারে। এবং যখন 8 তারিখে ফাইনালি ওথ নিল, 2024 অগস্টের 8 তারিখে ফাইনালি ওথ নিল, ওই সময় কিছু দূর হয়তো আমরা অনেকেই আশাহত হয়েছি। মানে আমরা একদিকে উচ্ছ্বাসিত ছিলাম যে একটা ফ্যাসিবাদ সরকারের পতন হয়েছে এবং নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকার আসছে, কিন্তু কিছু দূর আশাহত হয়েছে যে সেই অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে আমরা কোনো ডাইনামিজম দেখিনি। মানে একই ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে একই ধরনের বয়োজ্যেষ্ঠ, মানে সব মিলিয়ে যেভাবে বলা যেতে পারে যে ওই ডাইনামিজমটা যেটা আমরা আশা করেছিলাম, সেই ডাইনামিজমটা একদম শুরু থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারে দেখিনি। এবং তারপর আরও দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা যখন একটু ইনিশিয়েটিভ নেওয়া শুরু করলেন, কিছু হয়তো একটা কথা ভুল বলার জন্য তাকে তার দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে আরেকজন নতুনকে নিয়ে আসা হলো, যে খুব শীঘ্রই পরিচয় দিলেন যে যাকে রিপ্লেস করেছেন তার থেকে আরো কম দক্ষ। একই সাথে বিভিন্ন জায়গায় আমরা দেখলাম বিশাল দক্ষতার অভাব, এবং তারপর দেখলাম একদিকে তো দক্ষতার অভাব ছিল, এইবার বাইরে থেকে দাওয়াত দিয়ে আনা শুরু হলো, মানে বিদেশ থেকে দাওয়াত দিয়ে আনা শুরু হলো। এখন বিদেশ থেকে যাদেরকে দাওয়াত দিয়ে আনা শুরু হলো ওনাদেরকে আমি অবজ্ঞা করছি না বা ওনাদেরকে নিন্দা জানাচ্ছি না, বাট দ্য ভেরি ফ্যাক্ট যে ওনারা অনেক বছর বিদেশে ছিলেন, দেশের থেকে ওনারা ডিসকানেক্টেড, মানে তারা বিচ্যুত। সো দেশে কাদের সাথে তারা কাজ করতে পারবে এটা জানে না, তাদের সাথে কিভাবে কাজ করতে পারবে এটা জানে না। দেখেন, রাজনীতিবিদদের নিয়ে যখন আমরা কথা বলি যে রাজনীতিবিদদের একটা প্রয়োজন আছে বা সব জায়গায় তাদেরকে ইনক্লুড করার একটা প্রয়োজন আছে, কারণ রাজনীতিবিদরা জনগণের সাথে কানেক্টেড, তারা নেটওয়ার্ক, তারা দিনে 200টা ফোন কল আনসার করে, 200-400 জনের সাথে দেখা করে, এটা ডেইলি বেসিসে, মানে এটাই তাদের কাজ। তো ওই জায়গা থেকে তারা জানে মানুষের একটা বেসিক পালস সম্বন্ধে তাদের আইডিয়া আছে। এই জায়গাগুলোতে সরকার বড়ভাবে ভুল করেছে, কিন্তু এর থেকেও আরো বড় ভুল যেটা করেছে, যেটা আমি মনে করি বা আমি যেভাবে দেখি, যে তরুণদেরকে তাদের যেই জায়গাটায় তারা কমফোর্টেবল ছিল, যেই জায়গাটায় তারা আসলে বড় অবদান রাখতে পারত, সেই জায়গাটা থেকে তাদেরকে টেনে বের করে নিয়ে এসে তাদেরকে ওই যে চাকরিদাতার জায়গায় বসানো হলো, যে চাকরি এই তরুণরা দিয়েছে। এটা বাস্তবিক না, বাট যাই হোক, এই আলোচনাটা শুরু হলো। এবং আপনার অন্তর্বর্তীকালীন সরকারে তো 3 জন তরুণকে বসানোই হলো, যেটা কিছু দূর দায়িত্বহীনতার একটা লক্ষণ ছিল, কারণ তাদের ওই তরুণদের দোষটা তাদের অভিজ্ঞতাটাই নেই বা জ্ঞানটাই নেই এটা পরিচালনা করার। একই সাথে প্রত্যেকটা মন্ত্রণালয়ে একেবারে তরুণদের বসিয়ে দেওয়া হলো, এবং এই তরুণরা ওই মন্ত্রণালয়ে কোনোভাবে আসলে ভ্যালু অ্যাড করবে এই ধরনের কোনো অবস্থান প্রথম থেকেই ছিল না। কিন্তু যেটা ছিল যে এই তরুণরা, যারা অনেকেই হয়তো অনেক বড়ভাবে অবদান রেখেছিলেন জুলাই গণ অভ্যুত্থানে, তাদেরকে খুব সহজে সঠিক পথ থেকে পথচ্যুত করার একটা, মানে ইচ্ছা করে বা চিন্তা করে হয়তো করা হয়নি, বাট এইটা একটা বড় ভুল হয়েছে। এবং আজকে এই তরুণরা একটা রাজনৈতিক দল করে তারা তাদের যেটা ইচ্ছা, যাকে যেভাবে বলা ইচ্ছা, যাকে যেভাবে নিন্দা করা বা ছোট, এবং নিন্দা করা ছোট করা তারা করতেই পারে, কিন্তু তারা বেসিক কিছু রাজনৈতিক নর্মস ভুলে গেছেন, যে একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় কোন জিনিসটা কিভাবে আপনি চাইতে পারেন, কোন জিনিসটা কিভাবে চাইতে পারেন না। সো এখন যেমন মনে করেন কথা হচ্ছে 31টা দল পিআর পদ্ধতি চেয়েছে, অ্যাকচুয়ালি চেয়েছে, আমার দল চেয়েছে পিআর পদ্ধতি, কিন্তু আমরা একটা কক্ষে পিআর পদ্ধতি চেয়েছি, কিন্তু উচ্চ কক্ষে। সো সেটা পুরো ভিন্ন আলোচনা ছিল, কিন্তু 2টো দল মাত্র বা 3টা দল এখন
জামাতে ইসলাম, এনসিপি এবং ইসলামী আন্দোলন, একমাত্র তিনটা দল সব জায়গায় পিআর পদ্ধতি চাচ্ছে। এই তিনটা দল কোনোভাবেই বাংলাদেশের মেজরিটি ভোট রিপ্রেজেন্ট করে না, মেজরিটি পার্টি রিপ্রেজেন্ট করে না, মেজরিটি কিছুই রিপ্রেজেন্ট করে না। তারা চাইতেই পারে, তাদের ন্যায্য অধিকার আছে, গণতান্ত্রিক অধিকার আছে, চাইতেই পারে। কিন্তু তারা এখন আওয়াজ এমনভাবে তুলছে যে তারা যেটা চাইছে সেটা যদি প্রদান করা না হয় তাহলে নির্বাচনই হবে না, তারাই বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবেন। একসময় আওয়ামী লীগ বা আওয়ামী লীগের নেতৃত্ব যেভাবে কথা বলতেন যে ৭১ আমরা নিয়ে এসেছি, বাংলাদেশ আমাদের, বাংলাদেশের ভবিষ্যৎ ভাগ্য নির্ধারণ আমরা করব, সে একই দাগে অলমোস্ট কিছু দল আলোচনা করা শুরু করেছেন যে বাংলাদেশের ভবিষ্যৎ ভাগ্য নির্ধারণ তারাই করবেন, কারণ ২৪ তারা নিয়ে আসেন। এখানে বড় দাগে দুইটা ভুল ধারণা। একটা হলো ২৪ তারা আনেন নাই, ২৪ পুরো বাংলাদেশের জনগণ এনেছে, সো এইটার ক্রেডিট কেউ একা নিতে পারবে না, সিম্পল কথা, প্লেন অ্যান্ড ডান। দ্বিতীয় হলো, যদি আপনি এনেও থাকতেন, গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় আপনার একার কথায় চলবে না। আপনি কি করেছেন, খুব ভালো কথা, তালি পেয়েছেন, সবকিছু পেয়েছেন, কিন্তু এরপর জনগণের কথায় আসবে। তো এই জায়গাগুলোতে বাহাবা দিয়ে বা তাদেরকে আরো বড় পেডেস্টালে দাঁড়া করিয়ে অন্তর্বর্তীকালীন সরকার সবচেয়ে বড় ভুলগুলো করেছেন। সো আপনি যখন ভুলের কথা বললেন না ভাই, উনাদের ইনএফিশিয়েন্সি অবভিয়াসলি বড়ভাবে আমাদের ক্ষতি করেছে, কিন্তু এই যে তরুণদেরকে যেই জায়গায় নিয়ে আসছে, যেইভাবে নিয়ে আসছে, এইটা আমার মনে হয় আরো বেশি বড় ক্ষতি করেছে, কারণ তাদেরকে জোর করে একটা মেজর স্টেক হোল্ডার বানানোর চেষ্টা হয়েছে এবং তারা নিজেরাও এখন চিন্তা করছে তারা মেজর স্টেক হোল্ডার, তারা কথাও ভাবে বলছেন। এগেন, তাদের নিন্দা করছি না, কিন্তু এই জায়গা থেকে আমরা এমন একটা জায়গায় এসেছি এখন, ওই যে যেটা বললেন না যে মেজর সব স্টেক হোল্ডার নির্বাচন চায়, কিন্তু নির্বাচন জনগণ অনেকেই মনে করছেন হয়তো না হতে পারে, কারণ এই যাদেরকে নতুন স্টেক হোল্ডার বানানো হয়েছে জোর করে, তারা নির্বাচনের বিরোধিতা। এরকমের এক জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারে কিন্তু একটা দাবি উঠেছে এবং এনসিপির থেকে জোর করে বলা হচ্ছে যে তারা ফ্যাসিবাদের দোষর, এদেরকে নিষিদ্ধ করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে। কিন্তু সরকার বলছে যে জাতীয় পার্টি নিষিদ্ধ করার কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। হঠাৎ করে জাতীয় পার্টি নিষিদ্ধ কেন এই দাবিটা উঠলো? এইটাও কি নির্বাচনের সাথে সংশ্লিষ্ট? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট একটা জিনিস আগে বলে রাখি, জাতীয় পার্টি এবং ১৪ দল সহ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রথম মামলা আসলে আমি দায়ের করি, এখনো একমাত্র মামলা বোধহয় এটাই আছে। তবে যখন আমরা দায়ের করেছিলাম আর আজকে আমার চিন্তাধারায় অনেক বদল এসেছে। দেখেন, আমরা এই নিষিদ্ধ রাজনীতিতে যাওয়া, আওয়ামী লীগ গত ১৫ বছর ধরে যে কাজগুলো করেছে অর্গানাইজেশন হিসেবে, মানে একটা ওয়ার্ডে যে আওয়ামী লীগের নেতা খুঁজে পাবেন না যে এই ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িত ছিল না। সো তাহলে আসলে দলগতভাবে আপনি তাদেরকে দোষারোপ করতে পারেন এবং আপাতত তাদের প্রত্যেকটা রাজনৈতিক অ্যাক্টিভিটি নিষিদ্ধ আছে, বিচারের অধীনে আছে। কিন্তু এর বাইরে অন্য কাউকে নিষিদ্ধ করবার কোনো যৌক্তিকতা আমি খুঁজে পাই না। এখন এখানে আইনি প্রসেসে যদি নিষিদ্ধ করা যায় তাহলে যেতেই পারে, কিন্তু আইনি প্রসেসে নিষিদ্ধ করা যাবে এইটাও আসলে এটলিস্ট যতদূর সিআরপিসি এবং আরপিও আমি ঘাটিয়েছি, এটা এত সহজ হবার কথা না। তবে যেই জিনিসটা আসলে অত্যন্ত প্রয়োজন সেটা হলো যে জাতীয় পার্টির একটা বড় অঙ্কের, মানে ৩০ জন বলেন, ৫০ জন বলেন, ৬০ জন বলেন, নেতা জড়িত ছিল আওয়ামী লীগের এই ফ্যাসিবাদের ক্ষমতায়নে। ২০১৪ নির্বাচনের দিকে যদি তাকান, ২০১৮ বা ২৪-এর নির্বাচনের দিকে যদি তাকান, আপনি পরিষ্কার দেখবেন, এগেন আমি মানে কোডও বলে দিচ্ছি, সিআরপিসি এবং আরপিও এই দুটোর অধীনে অনেক শক্ত বিচারের আওতায় অনেক জাতীয় পার্টির নেতা, মানে যারা নির্বাচন করেছেন বা জয়ী হয়েছেন, তাদেরকে আনা যেতে পারে। এবং গত ১২ মাসে এই সরকারের বোধহয় একটা দায়িত্ব ছিল তাদেরকে এই আইনের আওতায় আনার চেষ্টা করা, কারণ যারা বাংলাদেশের জনগণের ভোটের অধিকার খর্ব করেছে, লুণ্ঠন করেছে, বারবার ৩টা নির্বাচনে লুণ্ঠন করেছে, বাকি অর্থনৈতিক লুটতরাজ কি করেছে এটা বাদ দিলাম, আমি ধরে নিলাম তারা গণহত্যার সাথে জড়িত না, বাট বাকি দুটোর সাথে তারা নিশ্চিতভাবে জড়িত, তাদেরকে আইনের আওতায় আনা হয় না। আজকেও তারা বড় বড়ভাবে টকশোতে কথা বলে, সেমিনার করে, এটা করে, দল করে, সেটা আমার কোনো মাথা ব্যথা না, কিন্তু এরা যারা অতপ্রুতভাবে জড়িত ছিল, ক্ষমতায়ন করেছে, নিজেরা ভোট ডাকাতি করেছে ১৪ নির্বাচনে এবং ১৮ নির্বাচন, বিশেষ করে ১৮ নির্বাচনে করেছে, সেই প্রমাণাতি থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে কোনো ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হয় নাই, এটা দুঃখজনক। সো না, সরকার আসলে কেন নিচ্ছে না জাতীয় পার্টির বিরুদ্ধে, এইটার কি কোনো কারণ বা কোনো ব্যাখ্যা আপনি খুঁজে পান? মানে একটা তো প্রথম, জাতীয় পার্টির সম্বন্ধে সরকার কোনো ধরনের সিদ্ধান্তই নেয়নি। একদম শুরুতে যখন প্রথমে আমাদেরকেও দাওয়াত জানানো হয় সর্ট অফ ওই ওথ টেকিং সেরেমনি, তো ৮ তারিখে লাস্ট অগস্টের ৮ তারিখে যখন নতুন সরকার ওথ টেকিং হয়, ওই ওথ টেকিং সেরেমনিতে কিন্তু জাতীয় পার্টির তখনকার চেয়ারম্যান জি এম কাদের সাহেব গাড়ি নিয়ে গেছিলেন,
আমন্ত্রিত ছিলেন, আমন্ত্রণ পেয়ে গেছিলেন, কিন্তু ওইখানে জনগণের আপনার রোষের মুখে সম্মুখীন হয়ে সে ফেরত আসতে বাধ্য হয়, সো ওখানে আর থাকতে পারেন না। কিন্তু এরপর থেকে আমরা দেখেছি যে জাতীয় পার্টিকে কোনো ধরনের, এখন এখানে যেমন ঐক্যমত কমিশনের মিটিংগুলো এতদিন ধরে হলো, সামনে আগামীকাল আবার হবে, এই ঐক্যমত কমিশনের মিটিংগুলোতে কিন্তু জাতীয় পার্টিকে ডাকা হয়নি। আচ্ছা, ঐক্যমত কমিশনের মিটিংয়ের মেইন র্যাশনালটা কি ছিল? যে যারাই আগামী নির্বাচনে জয়ী হতে পারে তারা যেন জয় লাভ করবার পর এগুলো বাস্তবায়ন করে। তাহলে নির্বাচন করতে যদি আপনি পারেন, একটা ছোট্ট হলো সম্ভাবনা থেকে আপনি জয়ী হতে পারেন। আপনি বলতে পারেন না ভাই বিএনপি জয়ী হবে, আপনি বা বলতে পারেন অন্য কেউ, জামাতের লোকজন বলতে পারে জামাত জয়ী হবে, এনসিপির নেতারা তো বলেই ভাই যে 300টায় ওরা জয় লাভ করবে, 400-র মধ্যে 300টা। হ্যাঁ, 300টা, 400টাতে কোনো হয়ই নাই, কোত্থেকে 400 বললে আমি জানি না, বাট এনিওয়ে, তো এগুলো কথা অনেকে বলতে পারে, বাট যতক্ষণ পর্যন্ত আপনার নিবন্ধন আছে আপনি নির্বাচন করতে পারে, তখন পর্যন্ত ছোট্ট হলেও একটা সম্ভাবনা আছে, একদম অতি ক্ষুদ্র হলেও একটা সম্ভাবনা আছে আপনি জয়ী হতে পারেন। তো জাতীয় পার্টির সম্ভাবনাটা আছে, কিন্তু ওরা নিবন্ধিত দল, কিন্তু তাদেরকে ডাকা হয় নাই। তো তাদেরকে কেন ডাকলেন না? ইদার নিবন্ধন তাদের খর্ব করেন বা তাদেরকে ঐক্যমত কমিশনে ডাকেন, কারণ না হলে তারা যদি জিতে চলে আসে, কথার কথা ভাই, তারা ব্যাকডোর দিয়ে আওয়ামী লীগের ভোটে জিতে আসলো, কথার কথা, বা অন্য কোনো ভোটে জিতে আসলো, জিতে যদি একবার চলে আসে, তারা তো ঐক্যমত কমিশনের ঐক্যমত এই সাথে আমাদের সাইন করে নাই, সনদে সাইন করে নাই। কারণ আজকেও যখন মাননীয় প্রধান, আজকে দিন পার হয়ে গেছে, বাট গতকাল যখন মাননীয় প্রধান উপদেষ্টা দাওয়াত জানালেন 3টা দলকে, মেইন আলোচনা কিন্তু এইটাই হচ্ছে জুলাই সনদ, নূরের উপরে আক্রমণ বা এই যে চিটাগাং ইউনিভার্সিটিতে যা হচ্ছে, এইগুলো কোনো কিছু নিয়ে কিন্তু আলোচনা হয় নাই। আলোচনা শুধু একটা জিনিস নিয়ে হয়েছে, জুলাই সনদ, আর সাথে নির্বাচন নিয়ে একটু আলোচনা হয়েছে। তো এই জুলাই সনদ নিয়ে যদি আলোচনা, তাহলে জুলাই সনদে তাদের যদি ডাকা না হয়ে থাকে, তারা যদি জয় লাভ করে, তাহলে জুলাই সনদ বাস্তবায়ন করার তাদের তো কোনো ধরনের বাধ্যবাধকতা নাই। সো এই যে এই জিনিসগুলো, সো জাতীয় পার্টি বা যে কোনো পার্টি, 14 দল বলেন, এই যে জাসদ, বাসদ, ওয়ার্কার্স পার্টি, যেই পার্টি বলেন, পার্টি ব্যান করা আওয়ামী লীগ ছাড়া, এগেন আমি আমার জায়গা থেকে বলছি, যদিও আমি নিজে মামলা করে বসে আছি, কিন্তু বাট আমি আমার জায়গা থেকে বলছি যে আইনগতভাবে যদি করা যায় খুব ভালো ভাই, বাট তাছাড়া আইন বহির্ভূতভাবে এক্সট্রা জুডিশিয়াল মিনসে সরকারেরই আপনার কোনো অর্ডিন্যান্সের মাধ্যমে বা কিছুর মাধ্যমে এই প্রক্রিয়াটা যদি তারা চালু করে, তাহলে এটা আসলে আমার মনে হয় আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে দাঁড়িয়ে আমার কাছে মনে হয় যে এটা অগণতান্ত্রিক হবে। তবে যারা আসলে এই দেশ জাতি জনগণের বিরুদ্ধে কাজ করেছে তাদেরকে তো বিচারের আওতায় আনতে হবে ভাই, তার জন্য পার্টি ব্যান করার দরকার নাই। তো যেখানে জাতীয় পার্টির যারা করেছে, ওয়ার্কার্স পার্টির যারা করেছে, জাসদ বা বাসদের যারা এগেন 14 দলের সাথে ছিল, তারা যারা করেছে, বিচার দাবি করছেন, বাট দল জন্য নিষিদ্ধ না হয়, আপনার অবস্থাটা মানে সেটাই। কামাল ভাই বলছিলেন যে নূরের উপরে যে হামলাটা হলো, এই হামলাটা আসলে কেন হলো? সেনাবাহিনী নূরকে আসলে কেন পিটালো? সেনাবাহিনীর কি কোনো লাভ আছে, বা এই ঘটনা আসলে কে লাভবান হলো? দেখেন, কোন বাহিনী কাকে পেটালো এটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো সরকার পরিচালনার দায়িত্বে যারা আছেন তারা কতখানি এটার দায়িত্ব নিলেন। তারা তো তারা না, তারা প্রতিবাদ করেছেন। সবচেয়ে দুঃখজনক এইটা যে আমরা প্রতিবাদ জানাতে পারি, আমরা সরকারের জায়গায় নেই। গত 15 বছর কিন্তু আমরা প্রতিবাদ জানিয়েছি। যারা সরকারের দায়িত্বে আছেন তাদের দায়িত্বে কাজটা হয়েছে, সো তাদের কোনো ধরনের প্রতিকার করবার কথা, প্রতিবাদ না। প্রতিবাদের জায়গায় আমরা আজকে যে টেবিলে 4 জন আছি না, ইনক্লুডিং আপনি ভাই, জার্নালিস্টের জায়গায় 4th পিলার অফ এ ডেমোক্রেসি, আমরা আছি প্রতিবাদ করার জায়গায়। যারা সরকারে আছেন, আমরা প্রথমে দেখলাম আইন উপদেষ্টা প্রতিবাদ জানালেন সোশ্যাল মিডিয়াতে, তারপর পরের দিন আরো 2-1 উপদেষ্টাকে দেখলাম। কিন্তু সবচেয়ে দুঃখজনক হলো মাননীয় প্রধান উপদেষ্টা যখন এটা নিয়ে একটা প্রেস এসে দিলেন, সেখানে উনি প্রতিবাদের ভাষাই ব্যবহার করলেন, অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতার ভাষা উনি ব্যবহার করলেন না, যে এই অফিস দায়িত্বে ছিল, এই অফিসকে এইভাবে আমরা জবাবদিহিতা এনেছি। কারণ দেখেন, আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব না কিন্তু রেট্রিবিউশন বা রিভেঞ্জ। মানে শেখ হাসিনাও কিন্তু একটা পর্যায়ে ছাত্রলীগকে এগুলোর জন্য ব্যবহার করত, আইন শৃঙ্খলা বাহিনীকে অতটা না। সো এটা অত্যন্ত দুঃখজনক যে আইন শৃঙ্খলা বাহিনী যাদের মূল দায়িত্ব আইন প্রয়োগ, তারা আইন প্রয়োগ না করে তারা রেট্রিবিউশন বা রিভেঞ্জ বা এই ধরনের কিছু করতে গেছে। কোন বাহিনী এটা আসলে কিন্তু গুরুত্বপূর্ণ না। আমি জানি অনেক জায়গায় কোন বাহিনী এটা বারবার আখ্যায়িত করার চেষ্টা হচ্ছে, কোন বাহিনী এটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ সরকার দায়িত্ব নিয়েছে কিনা। সরকার যদি দায়িত্ব নিতে না পারে তাহলে সেই জায়গায় সরকারকেই জবাবদিহি করতে হবে, কারণ এগেন দেশে তো সরকার আছে। সো এখন আপনি যে জায়গায় আসেন যে এই যে জাতীয় পার্টি নিয়ে এতগুলো আলোচনা হচ্ছে, জাতীয় পার্টিকে বিচারে আনাটা, আমি এর আগেও বলছিলাম, বিচারের আয়তায় আনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিচারের আয়তায় মানে পার্টি নিষিদ্ধ না তো। মাসুদ কামাল ভাই একটা কথা বলেছেন, এটা এর আগে থেকে আলোচনায় এসেছে, যে আমরা যদি একটা সঠিক নির্বাচনে যেতে চাই, নির্বাচনেও তো রাজনৈতিক দল থাকতে হবে।
আজকে সরকার বানিয়ে দিয়েছে বা কিংস পার্টি বা যেভাবে বলেন না কেন, সেটার জন্য আপনি বলতেই পারেন এনসিপির অনেক কিছু আছে। আমি আজকে না গতকাল একটা খবরের কাগজের একটা হেডলাইন দেখছিলাম যে এনসিপির একটা যুব উইং খুলেছে এবং তারা এক সপ্তাহে 50 লাখের বেশি মেম্বারশিপ কালেক্ট করবে, এটা তাদের চ্যালেঞ্জ হিসেবে তারা নিয়েছে। এক সপ্তাহে 50 লাখের বেশি। বাংলাদেশের জনগণ কত আছে, যুবক জনগণ কত আছে, এটা এক সপ্তাহের ভিতরে তারা কিভাবে রিচ করবেন এটা পরের কথা। কিন্তু তাদেরকে মানে এটা আমার আপনার কাছে একটু হাস্যকর মনে হতে পারে, বাট আমার কাছে মনে হয় না এনসিপির নেতাদের কাছে হাস্যকর। কেন মনে হয় না? কারণ আমার কাছে মনে হয় যে এনসিপির এই তরুণদেরকে কিছু দূর গুলিয়ে খাইয়ে দেওয়া হয়েছে যে তারা যেটাই চিন্তা করবে সেটাই বাস্তবিক। তারা বাস্তবতা থেকে অনেক দূরে। যেমন তাদেরকে গুলিয়ে খাইয়ে দেওয়া হয়েছে যে আমি এমন এনসিপির নেতাদেরই এমন বলতে শুনেছি যে গত 15 বছর হাসিনা সরকারের আমলে বা ফ্যাসিবাদ সরকারের আমলে সবচেয়ে বেশি সাফার তারা করেছেন। বিএনপি করে নাই, আমরা করি নাই, জামাত করে নাই, তারা করেছেন। যারা আসলে ওই সময় রাজনীতিতেও ছিল না, যাদের অনেকে হয়তো ওই সময়, এখানে তাদেরকে নিন্দা জানাচ্ছি না, তারা হয়তো ভুল বুঝেছিলেন, বাট ছাত্র লীগের সাথে জড়িত ছিলেন। সো এই জায়গাগুলো, এই যে ভুল বোঝানো, এই ধরনের আলোচনা, এবং এখন যেমন মনে করেন অনেক দিন থেকে আমরা একটা একটা ইনথুজিয়াজম দেখেছি এনসিপির অনেক নেতাদের ভেতরে স্টেট রান ইনস্টিটিউশনস ইনক্লুডিং আর্ম ফোর্সেস, এই স্টেট রান ইনস্টিটিউশনসগুলোকে প্রশ্নবিদ্ধ করা। এটা অত্যন্ত দুঃখজনক, কারণ স্টেট রান ইনস্টিটিউশনের যে কোনো দোষ নাই তা না, অতপ্রুতভাবে হাসিনা ফ্যাসিবাদী সরকারে তারা সহযোগিতা করেছে এবং হাসিনা ফ্যাসিবাদী সরকারের দোষের হিসেবে অনেক স্টেট ইনস্টিটিউশনই কাজ করেছে, ইনক্লুডিং জুডিশিয়ারি, মানে কোর্ট সিস্টেমও। কিন্তু মানে যেখানে হাইকোর্টের জাজেসরা একসাথে দাঁড়িয়ে এক অনুষ্ঠানে বলেছে প্রতিজ্ঞাবদ্ধ রাজনীতিবিদ, তাহলে এই লেভেলে যখন চলে গেছে তখন আপনি কোন ইনস্টিটিউশনে কি কথা বলবেন? তবে তারা স্পেশালি এনসিপির তরুণরা যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ছিল, যেটা মাসুদ কামাল ভাই একটু আগেও মেনশন করেছে, যে মানে যখন মাননীয় প্রধান উপদেষ্টা মন খারাপ করে তার দায়িত্ব থেকে উনি বিরতি নিতে চেয়েছেন, তখনও ওই এনসিপির নেতাকেই নাকি ডেকে বলেছেন, আমাদের কাউকে কিন্তু ডাকেন নাই। আমিও ওনার সাথে একটা অনেক আগে থেকে ভালো সম্পর্ক, আর বিএনপি বা আপনি এখন বলতেই পারেন জামাত, এখন আওয়ামী লীগ আর অন্যরা না থাকাতে একটা বড় দল, সে তাদেরকেও ডাকেন নাই, কিন্তু এনসিপির নেতাকেই ডেকেছেন। তাহলে এনসিপির যদি ডিরেক্ট অ্যাক্সেসটা থাকে, তাহলে এনসিপি যে জবাবদিহিতা চাইনি কেন, এই ইনস্টিটিউশনের বিরুদ্ধে কেন কথা বলবে? আমরা দেখেছি এই এনসিপি, তখন এনসিপি ফরমেশন হয়নি, কিন্তু এই তরুণদের পাঠিয়ে দেওয়া হয়েছিল কোর্ট ঘেরাও করতে, এবং তখনও কিন্তু আমি যত শক্তভাবে পারি আমি নিন্দা জানিয়েছিলাম। এবং এরপরে যখন আসিফ নজরুল সাহেবের সাথে আমার দেখা হয়েছিল, ওনাকে অবভিয়াসলি উনি একটা বড় পজিশনে আছেন, আমার সাথে পুরনো একটা সুন্দর সম্পর্ক আছে, ওনাকে আমি সুন্দর করেই বলেছিলাম যে এটা হয়তো অ্যাভয়েড করা গেলে আরো ভালো হতো, কারণ কিছু জায়গা আছে গণতন্ত্রের তীর্থস্থান হিসেবে আমরা ধরি, সেই জায়গাগুলোকে আপনি হস্তক্ষেপ করতে চেষ্টা করেন যে কোনোভাবে, সেটা ভবিষ্যৎ গণতন্ত্রের জন্য অনেক মন্দা বয়ে নিয়ে আসতে পারে। সো ওই যে একসময় তারা জুডিশিয়ারিতে হাত দিয়েছে, কোর্ট প্রাঙ্গণ ঘেরাও করেছে, তারপর এই যে অন্য ইনস্টিটিউশন আর্ম ফোর্সেস বলেন যেগুলো বলেন, এগুলো নিয়ে বারবার প্রশ্ন তোলা, বড় বড় কথা বলা, এবং এদের সাথে আমরা দেখেছি আরো দুই একটা রাজনৈতিক দলও একসাথে জড়ো হয়ে গেছে। ওই যে মাসুদ কামাল ভাই কিছু একটা ছাগলের কয় নাম্বার বাচ্চা এরকম কয়েকটা ফ্রেজেস ব্যবহার করেছেন, আমি এটা করবো না, বাট আমি ওনার সাথে একমত পোষণ করে বলছি যে এই ধরনের কিছু দল এসেছে, তারা এই ধরনের কিছু পিআর নিতে চেষ্টা করেছে। কিন্তু এইখানে আমি একটা জিনিস বলি যে কিছু চিন্তক আছেন আমাদের দেশে যারা কিন্তু পরিষ্কার থেকে 12 মাস আগেও বলেছেন, মানে অন রেকর্ড আছে, তারা বলেছেন যে আমরা যদি সঠিক শুদ্ধি চাই তাহলে একটা রেভলিউশন লাগবে, এবং এই রেভলিউশনে আর্ম ফোর্সেসের একটা বড় ভূমিকা লাগবে, কারণ একটা আর্মড উত্থান ছাড়া এটা হবে না। তো ওই চিন্তকদের কিন্তু অনেক শিষ্যরা আজকে সরকার পরিচালনার মধ্যে আছেন, এই যে এই এনসিপি বা তরুণদের দলের মধ্যে আছেন, এবং তারা হয়তো অন্য কিছু রাজনৈতিক দলেও কিছু প্রভাব রাখতে সক্ষম। তো তারা যদি আজ থেকে 12 মাস আগে এই ধরনের কথা বলে থাকেন, হঠাৎ করে তাদের চিন্তা চেতনা বদলে গেছে এবং তাদের যারা শিষ্য তাদের চিন্তা চেতনা বদলে গেছে, এইটা বিশ্বাস করা হয়তো একটু মুশকিল হতে পারে। আমরা শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় ফেরত যেতে চাই, যেই জায়গায় আমাদের বিপ্লব রেভলিউশনের দরকার নাই, যে গণ অভ্যুত্থান হয়ে গেছে, সেখান থেকে নতুন কোন ইউটোপিয়ান ড্রিমার যারা বাস্তবতা থেকে কমপ্লিটলি বিচ্যুত, যাদের এই সম্পর্কে ধারণা আসলেই অনেক কম, তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করে যদি বাংলাদেশের জনগণকে আবার কোনো ধরনের ডেঞ্জারের সম্মুখীন করা হয়, এইটা আসলে ক্ষমা প্রদান বা ক্ষমাযোগ্য হবে না। আপনার কাছে কি মনে হয় যে আগামী নির্বাচনটা সঠিক সময়ে হয়ে আমরা গণতন্ত্রের উত্তরণের পথে সঠিক পথে থাকতে পারবো? আমি আশাবাদী, আমি এইটা বলবো।
মনে হয় মানে কি, আমি আশা করছি সঠিক সময় হবে এবং আমি বিশ্বাসও করি সঠিক সময় হবে, কারণ এই কথাটা এর আগের বার বোধহয় আমরা একটু আলোচনা করছিলাম যে মেজর যতগুলো স্টেক হোল্ডার আছে, আপনি পলিটিক্যাল পার্টিস বলেন, এগেন এনসিপি একটা নতুন দল, জামাত, আমার বাবুল সাহেব যে কথাটা বলেছেন যে আমি ওনার সাথে পুরোপুরি একমত পোষণ করি যে জামাত নির্বাচনে যাবে, নির্বাচনের আগে এটা তাদের একটা ট্যাকটিক্যাল গেম, তারা কতখানি প্রেশার ক্রিয়েট করতে পারে, তারা নিজেদের জন্য কি কি বের করে নিতে পারে। সো মেজর পলিটিক্যাল পার্টিসগুলো, এনসিপি তরুণ, ওরা আসলে গেলেও নির্বাচনে কি করতে পারতো আমি জানি না, বাট এনিওয়ে আমি তাদেরকে ছোট করে বলছি, আমি যে আমার ধারণা বলছি। সো মেজর পলিটিক্যাল পার্টিসগুলো নির্বাচনে যেতে চায়। বাংলাদেশে আর কারা বড় বড় স্টেক হোল্ডার্স আছে? ব্যবসায়িক সমাজ, যারা এটা মানে ইকোনমিটাকে কার্যকরী ধরে রাখে, তারা সবাই অত্যন্ত শক্তভাবে উদ্গ্রীব হয়ে আছে আসলে কত শীঘ্রই নির্বাচন হবে। সো তারা নির্বাচন দেখতে চায়। বিদেশি ডিপ্লোম্যাটদের সাথে আমরা যখন কথা বলি, এখন পর্যন্ত আমি একটা ডিপ্লোম্যাটিক কনসাল বা কাউকে খুঁজে পাইনি যারা আসলে খুব শীঘ্রই নির্বাচন দেখতে চায় না। তারা অনেকে আছেন বলেন যে নির্বাচনটা যেন ভালো হয়, আমরাও তো ভাই ভালো নির্বাচন চাই, শুধু শীঘ্রই চাই না, তো ভালো নির্বাচনও চাই। সো তাহলে, এবং আপনি যদি ইনস্টিটিউশনগুলোও নিয়ে আসেন, আমাদের দেশের যদিও আলাদাভাবে হয়তো আলোচনা করা উচিত না, বাট আমাদের দেশে আর্মড ফোর্সেস একটা স্পেসিফিক ফ্যাক্টর, তো সেই ফ্যাক্টর নিয়েও যদি আমরা আলোচনা করি, চিফ অফ আর্মড ফোর্সেস গত 12 মাস ধরে কন্টিনিউসলি বলে এসছে তারা সঠিক, সুষ্ঠু, সুন্দর, তাড়াতাড়ি নির্বাচন দেখতে চায়। সো মেজর প্রত্যেকটা স্টেক হোল্ডার যদি ফেব্রুয়ারির ভিতরে সঠিক সুন্দর নির্বাচন দেখতে চায়, তাহলে কেন নির্বাচন হবে না? মানে ঠেকাবেটাকে? হ্যাঁ, সরি, জনগণের ভিতরে একটা দুশ্চিন্তা তৈরি হয়েছে, কারণ অনেকে এটা নিয়ে অনেকভাবে কথা বলছে এবং এই কথাগুলো মেইনলি আসছে এনসিপি, বাংলাদেশ জামাত ইসলাম, এদের থেকে। তো জামাত ইসলাম বলছে তাদের রাজনৈতিক ট্যাকটিক হিসেবে আমি ধারণা করি, আর এনসিপি বলছে কেন বলছে আসলে তারা তরুণ, তাদেরকে হঠাৎ করে অনেক বড় প্ল্যাটফর্ম দিয়ে দেওয়া হয়েছে, অনেকভাবে মাথায় উঠানো হয়েছে। সো তারা এক্স্যাক্টলি কেন, কি চিন্তা করে কি বলছে, তারা তো অনেক কিছু চিন্তা করে গোপালগঞ্জ চলে গেছিল, সেটা রেজাল্ট আমরা দেখেছি। সো তারা কি চিন্তা করে কি বলছে এটা সম্বন্ধে আমি পুরোপুরি পরিষ্কার না। তবে সব গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার যেহেতু, এগেন আমি মাত্রই আপনার কাছে পরিষ্কার করলাম, সব গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার যেহেতু শীঘ্রই সুন্দর নির্বাচন দেখতে চাচ্ছে এবং এটাই একমাত্র উপায় দেশকে আবার একটা স্টেবিলিটির পথে নিয়ে আসা, সো তাহলে আমি বিশ্বাস করি কোনো কারণ নাই চিন্তা করার যে নির্বাচন হবে না। কিন্তু আসলে কি হবে ভবিষ্যতে, যেটা একমাত্র পরম করুণাময় আল্লাহ তাআলা জানেন। সো সেখানে আমি কিছু বলতে পারছি না।